ভাই ফুড বিল। বাস এই যে ভাইপো বেরিয়ে পড়েছে রেলা মারতে। এই যে দেখুন রাস্তার কি অবস্থা, পুরো গর্ত হয়ে গেছে। আবার ডাইভারশন, আবার ডাইভারশন, ডাইভারশনই ডাইভারশন। হ্যাঁ, এবার যদি এই সমস্যাগুলো না থাকতো তাহলে হয়তো এতক্ষণে আরও 30-40 কিলোমিটার হয়তো বাড়ির দিকে এগোতে পারতাম। এই ভাইপো চালাতে চালাতে মোবাইল দেখে না বাবা। এখনও মোটামুটি আমাদের 450 কিলোমিটার মতন যেতে হবে। সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম মোহানিয়া। আজ 6ই আগস্ট 2024, এখন বাজে সকাল 7:10। भाई फूड बिल हम लोग निकल रहे हैं। আজকে আমরা একটু অন্য দিনের থেকে জলদি রেডি হয়েছি। টার্গেট আছে বাড়ি যাওয়া, কিন্তু বাড়ি প্রায় 600 কিলোমিটার এবং রাস্তার যে অবস্থা বা শারীরিক যে অবস্থা বিশেষ করে বাপির, তাতে সন্দেহ আছে কতক্ষণে যেতে পারবো বা আদৌ পারবো কি না। প্লাস এখানে মেঘের অবস্থাও খুব একটা ভালো নয়, পুরো মেঘলা হয়ে রয়েছে। কালকে আমরা ছিলাম এই হোটেলটাতে, হোটেল স্বস্তিক। আমাদের বাধা ছাদা সব কমপ্লিট, আমরা এক্ষুনি বেরোবো। প্রচণ্ড হিউমিড ওয়েদার, মালপত্র বাঁধাবাঁধি করতে একদম ঘেমে পুরো জল হয়ে গেছে, পুরো সব জামা কাপড় ভিজে গেছে। চলুন তাহলে বাকি কথা রাস্তায় হবে, ওঠা যাক। যাবো চল। এই হোটেলটা কলকাতার দিক থেকে যখন বেনারসের দিকে আসা হয় তখন রাস্তার বাঁ দিকে পড়ে। হ্যালো, সব স্কুলের বাচ্চারা যাচ্ছে, কিন্তু বেনারসের দিক থেকে আসার সময় তখন একদম উল্টো দিকে, অর্থাৎ রাস্তার ডান দিকে পড়ে। এবং ওই বেনারসের দিক থেকে আসার সময় এখানে আসতে হলে যে কাটিংটা আছে যেখান থেকে রাস্তা ক্রস করতে হয়, সেখান থেকে অনেকটা ঘুরে আসতে হয়। এখন আমরা যে যাচ্ছি এই ব্রিজটার বরাবর গিয়ে আমাদের বাঁ দিকে একটা কাটিং আছে, সেখান দিয়ে এই রাস্তাটাকে ক্রস করতে হবে। বাবা এমনভাবে এরা হর্নগুলো দেয়, একদম পিলে চমকানো হর্ন, কানের কাছে এসে এমনভাবে হর্নটা দেয় মনে যেন সারা পৃথিবীর রসাতলে যাচ্ছে। যাই হোক, এই হর্নের চোটে যেন হ্যান্ডেল কেঁপে যায় এরকম মনে হয়। যাই হোক, আমাদের এই বাঁ দিকের এই কাটিংটা দিয়ে এখন রাস্তা ক্রস করতে হবে। আবার এই বাঁদিকে গিয়ে এই ব্রিজটাতেই উঠতে হবে। এই ব্রিজটা সোজা কলকাতার দিকে যাচ্ছে। অনেকটাই ঘোরা হলো আর কি। বাস এই যে ভাইপো বেরিয়ে পড়েছে রেলা মারতে। এই যে লরিগুলো যাচ্ছে এইটাতে আমাদের উঠতে হবে, এই রাস্তাটায়। ভাইপো ভালো তো? ও হাসিটা দেখলে কি হাসি দিল একখানা। বাবা অনেকটা জায়গা নিয়ে ঘুরতে হবে। এই এতক্ষণে আমরা মেন রাস্তায় উঠলাম, এবার সোজা বাড়ির দিকে যাত্রা। শুধু ভাইপো না, এ কাকা জ্যাঠা পিসি এরাও কেউ কম যায় না বেপরোয়াভাবে রাস্তায় চলাচলের ক্ষেত্রে। বেশিক্ষণ অবস্থা ভালো রাস্তায় চলা সইল না, ভালো না ওই মোটামুটি রাস্তায় চলাটাও সইল না। ডাইভারশন শুরু হয়ে গেছে।
আর এই যে রাস্তা প্রচণ্ড আনডিউলেটেড, বাইকটা বারবারই দুলছে। এই যে উল্টো দিক থেকে আসা অটো, এই যে দেখুন রাস্তার কি অবস্থা, পুরো গর্ত হয়ে গেছে। তারপর এদিকে আবার বাঁ দিকেও কাজ হচ্ছে। এই যে ইন্ডিয়ান অয়েলের একটা পাম্প পেয়েছি, এখান থেকে এবার পেট্রোল নিয়ে নিই। কালকে অথরাইজড পেট্রোল পাম্প থেকে তেল নিয়েও যা দুর্ভোগ হলো, তাতে এখন পাম্প দেখলেই আমার ভয় হয়। এখানে 106.9, আমাদের থেকেও বেশি। এখানে 106.98, মানে মোটামুটি 107ই, আমাদের থেকেও বেশি। একটুখানি চলার পরেই আবার ডাইভারশন শুরু হয়ে গেছে। প্রচুর ডাইভারশন রাস্তায়। আজকের প্রথম টোল প্লাজা। এইখানে আমাদের টোল দিতে হবে না, ইনফ্যাক্ট আর বাড়ি অবধি পৌঁছতে কোনো জায়গাতেই আমাদের টোল দিতে হবে না। এখন আমরা মোটামুটি ভিআইপি। টোল প্লাজার পরেই আবার ডাইভারশন। এই ডাইভারশনই আজকে শেষ হয়ে গেলাম একদম, খালি ডাইভারশন। এই ভাইপো চালাতে চালাতে মোবাইল দেখে না বাবা। আবার ডাইভারশন, ডাইভারশন হ্যাঁ। এই এত বড় গাড়িগুলোকে যে কিভাবে এরা কন্ট্রোল করে সেটাই ভেবে পাই না এক সময়। তিনেক মিটার হয়েছে জাস্ট, আবার আরেকটা ডাইভারশন। সামনে ডানে বাঁয়ে দুপাশেই কিছু কিছু টিলা দেখা যাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ তাকানো যাচ্ছে না, কারণ রাস্তার যা অবস্থা ওদিকে তাকাতে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ও যে সামনে একটা দেখা যাচ্ছে বাঁদিকে, কিন্তু সেই টিলার দিকে তাকাতে তাকাতেই আবার ডাইভারশন চলে এসছে। এটার মাথার ওপর মনে হচ্ছে একটা মন্দির টন্দির মতন কিছু একটা আছে, দূর থেকে দেখা যাচ্ছে। এবার বেশ খানিকটা কাছে চলে এসছে, কিরকম ফ্ল্যাট টাইপের না, টেবিল টপ টিলা আর কি এরকম মনে হয়। টেবিল টপ মাউন্টেন শুনেছি, এই যেন টেবিল টপ টিলা। আবার ডাইভারশন।
এই সম্ভবত সোন নদী পেরোচ্ছি। এটা হচ্ছে ডেহরি অন সোন। এই সোন নদীতে প্রত্যেক বছরই বন্যায় একেবারে চারদিক লন্ডভন্ড হয়ে যায়, বিহারের দুঃখ বলা যায় এটাকে। ওই যে ট্রেন লাইন দেখা যাচ্ছে, সম্ভবত মালগাড়ি যাচ্ছে ওখান দিয়ে। এই যে এই রাস্তাটা দিয়ে আগের বার সম্ভবত এসছিলাম, এটা বোধহয় ঔরঙ্গাবাদ ঢুকছি। মানে পূর্বাঞ্চল এক্সপ্রেস ওয়ে দিয়ে যখন আমরা ফিরেছিলাম তখন এই রাস্তাটা, এই যে এই পয়েন্টটাতে এসে আমরা আবার এই ওল্ড দিল্লি রোডের সঙ্গে মিশেছিলাম। আগের বার আমরা শেষ করেছিলাম আমাদের জার্নি, শেষ দিনের জার্নি ঔরঙ্গাবাদ থেকে শুরু করে বাড়ি অবধি। তো সে তো সকালবেলা 5টার মধ্যে উঠে রেডি হয়ে রয়েছিলাম, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিল। তা সত্ত্বেও আমরা 6:30 7টার মধ্যে বাড়ি ঢুকে পড়েছিলাম। এই রইল লিঙ্ক সেদিনের জার্নির। বহুবার দাঁড়াতে হয়েছিল বৃষ্টির জন্য, বারবার খালি দাঁড়াতে হয়েছিল সেদিন। এদিকে আমাদের আজকের জার্নির প্রায় 100 কিলোমিটার হতে চলেছে পূর্ণ। এবার একটু খেতে হবে কোথাও দাঁড়িয়ে, ওই একটা ধাবা টাইপের দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রুটি টুটি কিছু খেয়ে নেব। লাইন হোটেল হলেও চলবে, বরঞ্চ সেটাই আমার বেশি পছন্দের। বাবা কি ধুলো রে ভাই, কি ধুলো! আমরা 1.25 ঘন্টায় প্রায় 120 কিলোমিটার মতন এসেছি। আর এই 120 কিলোমিটারে সম্ভবত 220খানা ডাইভারশন আমরা ক্রস করেছি। প্রত্যেকটা ডাইভারশনই হচ্ছে চূড়ান্ত খারাপ রাস্তা, ধুলো, এবড়ো খেবড়ো রাস্তা এ তো আছেই, প্লাস যেখানে একটু চালানোর সুযোগ থাকছে সেখানেও হঠাৎ করে ওই ক্যাজুয়ালি চলে আসা বাইক বা রাস্তা পার হওয়ার লোকজন, এতে পুরো ভর্তি। কখন কোথা থেকে কে চলে আসবে বোঝা মুশকিল। অটো সাংঘাতিক বাজেভাবে চালাচ্ছে, ফলে আমরা খুব একটা বেশি টানাটানি করতে পারিনি। মিনিট 10 আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম পেট্রোল নেওয়ার জন্য, আর বাকিটা পুরোটাই চালিয়েছি। এবার যদি এই সমস্যাগুলো না থাকতো তাহলে হয়তো এতক্ষণে আরও 30-40 কিলোমিটার হয়তো বাড়ির দিকে এগোতে পারতাম। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি একটু ব্রেকফাস্ট করবার জন্য। ঔরঙ্গাবাদেরই আউটস্কার্ট এটা, খাই, খেয়ে আবার এগোবো, একটু বিশ্রামও নেব। টেস্ট হচ্ছে ভালো হতে। चलते हैं। खाना बहुत अच्छा था और उससे भी ज़्यादा अच्छा आपका बिहेवियर था। थैंक यू। आते हैं। आपका नाम क्या दादा? मेरा सचिन कुमार सिन्हा। सचिन कुमार सिन्हा। सचिन कुमार सिन्हा। চলো, হয়ে গেল আমাদের খাওয়া, ব্রেকফাস্ট, সম্ভবত লাঞ্চও, ওষুধ টষুধ খেলাম, একটু বিশ্রামও নিলাম। লোকেশনটা কিন্তু দারুণ, একদম ন্যাশনাল হাইওয়ের পাশে, আর দুপাশেই এখন চাষের সময়, চাষবাস হচ্ছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা রয়েছে। তারপর আকাশে একটু মেঘও রয়েছে, সে কারণে হয়তো আরেকটু ভালো লাগছিল। একটা ভারী মজার ব্যাপার ঘটলো। তো আমি নেমে জাস্ট বসে একটু বাড়িতে ফোন টোন করছি এরকম, তো দেখি ভদ্রলোক সামনে এগিয়ে এসে এই যে স্টিকারটা, এই স্টিকারটা দেখে চ্যানেলটা খুঁজে টুজে বার করে সাবস্ক্রাইব করে তারপর এসে আমার সামনে গিয়ে দেখাচ্ছে আর কি, এটা আপনার চ্যানেলটা তো। তো যাই হোক, এর মধ্যে বাপি পুরি সবজি অর্ডার করেছিল, সেটা যখন আসলো টেবিলে দেওয়া হলো তখন দেখি সাংঘাতিক ব্যাপার, প্রায় 10টা-12টা পুরি এক এক প্লেটে, 2-3 রকমের সবজি, আচার, স্যালাড, রায়তা, দই, এমনকি যেটা এই প্যাকেজের মধ্যে ডিশের মধ্যে ছিল না সেরকম
এক বাটি আলু ভাজাও সঙ্গে চলে এসছে। তারপরে বাপি তো খাই না, আমিও অতগুলো পুরি খাওয়ার মতন অবস্থা তো কোনো মতেই আমার ছিল না, থাকেও না। তো অনেক রিকোয়েস্ট করার পর আর কি কমালেও ভদ্রলোক অনেকগুলো পুরি তুলে তুলে নিল। এবার পয়সা দিতে যাওয়ার সময় খাওয়া দাওয়ার পরে আর পয়সা নেবে না। তারপরে বহু বলা টলার পরে ইয়ে করে পয়সা নিলেন, কিন্তু যা মেনু কার্ডে লেখা ছিল তার থেকে একটু কমই নিয়েছে। তো সে একবার জল এনে দিচ্ছে, একবার এই টেবিল ইয়ে করে দিচ্ছে, মানে সে সাংঘাতিক ব্যাপার, মনে হচ্ছে যেন ওরা কেউ কোনো ভিআইপি। তো যাই হোক, ভালো লাগলো ব্যাপারটা, ট্রিটমেন্টটা ভালো লাগলো। মাঝে মধ্যে এরকম হলে খারাপ লাগে না। আপনি তোমাকে এই গাড়ির লোকেরা জিজ্ঞেস করছিল? ব্যারাকপুরের গাড়ি বোধ হয়, তাহলে আমাদের ওই দিককারই লোক, তারা হয়তো বেনারস গেছিল। আবার টিলা সিরিজ শুরু হয়েছে, তবে এবার বাঁদিকে খুব একটা নেই, ডান দিকেই রয়েছে। আকাশের অবস্থা কিন্তু খুব খারাপ, সকাল থেকে এরকম চলছে। বেশ মেঘ, বেশ ঘন মেঘ, এবং যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। সকালে যখন জার্নি স্টার্ট করেছিলাম তখন কিন্তু এরকম অবস্থা ছিল না, তখন আকাশে মেঘ ছিল কিন্তু এত ঘন মেঘ ছিল না, এবং ওয়েদারটা প্রচণ্ড হিউমিড ছিল, আপনারা দেখেছেন হয়তো যে একদম পুরো ঘেমে যাচ্ছিলাম। এখন অবশ্য সেই গরমটা লাগছে না, বেশ সুদিং ওয়েদার, সুন্দর লাগছে। কিন্তু ব্যাপার হচ্ছে একটাই ভয়, বৃষ্টি নেমে গেলেই মুশকিলে পড়ে যাব আর কি। যত জলদি সম্ভব যতটা পারি এগিয়ে যাই। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে, টুপটাপ টুপটাপ। আর একটু বাড়লেই কিন্তু রেনকোট চাপাতে হবে আর গোপ্রো ঢোকাতে হবে। বৃষ্টিটা বেড়েছে। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, দাঁড়িয়ে গোপ্রোটাকে ঢোকাবো আর রেনকোট পরে নেবো। আগের দিনের মতন ওইরকমভাবে ভিজতে চাই না আর। এখন বাজে 11:30। আমরা আবার সেই 1.25 ঘন্টায় 103 কিলোমিটার মতন এসছি। এসে বারহি টোল প্লাজা ক্রস করে দাঁড়িয়েছি। এবার এর মধ্যে বেশ কবার দাঁড়াতে হয়েছে, রেনকোট খোলা, পরা, গোপ্রো খোলা, আবার লাগানো, এইসব কারণে। তো এই রাস্তাটার টোটালটাতে কোথাও ঝিরঝিরে, কোথাও জোরে, কোথাও অতি জোরে প্রচণ্ড রকমের বৃষ্টি হয়েছে। ফলে রাস্তাতে জল জমে রয়েছে, খানাখন্দগুলো ভর্তি হয়ে থাকছে জলে, ডেপথ বোঝা যাচ্ছে না, এই একটা সমস্যা হচ্ছিল। আর সব থেকে যেটা বড় প্রবলেম, যে সামনে কোনো একটা গাড়ি পড়লেই, সেটা ছোট গাড়ি হোক বা বড় গাড়ি হোক, তার চাকা থেকে ওই জল আর কাদাটা উড়ে 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 এসে ভাইজার একদম ঢেকে দিচ্ছিল। বারবার পরিষ্কার করা হচ্ছিল, কিন্তু এই একটা সমস্যা হচ্ছিল, ভিজিবিলিটি কমে যাচ্ছিল। আর অসম্ভব বাজে রকমের রাস্তা, বিশেষ করে চৌপারনের ওখানে তো লম্বা জ্যাম, দুদল শিব ভক্তের মধ্যে হাতাহাতিও হলো, সেসবও দেখলাম। তো যাই হোক, এই অংশটার ভিডিও করা যায়নি। এমনই যে 2022-এও ঠিক এই রাস্তাতে পুরো বৃষ্টি ছিল, পুরো বৃষ্টি, একদম সাংঘাতিক বৃষ্টি, আকাশ কালো করে মেঘে করে এসে একদম সাংঘাতিক বৃষ্টি হয়েছিল। এবারও তাই। ফলে চৌপারনের জঙ্গল, এটা একটা অসম্ভব সুন্দর জঙ্গল, কিন্তু এটার কখনোই আমি ডকুমেন্টেশন করতে পারিনি। দুবারই একই সমস্যা, গোপ্রো ভেতরে ছিল। সবটাই ভিজে গেছে, রেনকোট পরা, শুধু আপারটা পরেছিলাম, কিন্তু লোয়ারটা পরা হয়নি। ভেবেছিলাম যে ঠিক আছে, অতটা সমস্যা হবে না, কিন্তু ভিজে গেছে পুরো, জুতোর মধ্যে জল ঢুকে গেছে। আর সামনেও বৃষ্টি হওয়ার প্রবল চান্স রয়েছে। এই যে দেখুন আকাশে মেঘের অবস্থা, প্রবল চান্স রয়েছে। তো সেই জন্য এখন খুলছি না, এই রেনকোটটা থাকবে। এখনও মোটামুটি আমাদের 450 কিলোমিটার মতন যেতে হবে। এই হচ্ছে বারহি টোল প্লাজা, এটা পার করে এসছি আমরা।